আজকের আলোচনা সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে ভাবলে সরাসরি তাদের উপরে দাঁড়িয়ে ভাবে না ভারতের উপরে দাঁড়িয়ে ভাবে, অর্থাৎ ভারতের চোখ দিয়ে দেখে কি না। সার্জিও গৌর আসছেন, যেটা শুরুতে আমি বলছিলাম, একাধারে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং ভারতে ওই দেশের কিন্তু রাষ্ট্রদূত। তো এইটার মধ্যে কি কোনো ইঙ্গিত রয়েছে যে আসলে ভারতমুখী হয়ে বাংলাদেশকে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম কি আপনার মনে হয়? না না না, মানে সার্জিও ঘোষ সম্পর্কে যেটা বললেন না, সেটাও আমি কেন জানি না, মনে হচ্ছে যে খণ্ডিত হলো একটা ব্যাপারটা। আচ্ছা, উনি সম্ভবত সাউথ ইস্টের দায়িত্ব আছেন এই ডেস্কের। তারপরে ওনাকে কেমন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, তো সেন্ট্রাল এশিয়া আছে। তো দুইটা যদি হয় তাহলে ধরেন আপনি শুধুমাত্র ইন্ডিয়া দিয়ে যে তাকে চিহ্নিত করতে পারবেন তা তো পারবেন না। রাইট। তার মানে হচ্ছে যে হাই পাওয়ার টিম ওর এ পার্সন, তিনি বাংলাদেশে আসছেন। শুধু বাংলাদেশের রাষ্ট্রদূত যদি তাকে দিয়ে এটা হচ্ছে না, বা শুধু ইন্ডিয়ার রাষ্ট্রদূত তাকে দিয়ে হচ্ছে না, যিনি একদম পুরো সেন্ট্রাল এশিয়া সাউথ ইস্ট এশিয়া মিলে দেখছেন, তাকে পাঠানো হচ্ছে। তারপরে বড় ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এই রিলেশনের ব্যাপারে। কোনো একটা জায়গাতে কোনো কিছু একটা সংশয় শঙ্কা দেখছে আমেরিকান সরকার, না হলে তাকে পাঠাবে কেন? এই কারণে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। তার সাথে আমি ওটা যুক্ত করছি যে এই যে ধরেন করিডোর, ইকোনমিক করিডোর নিয়ে যে অস্বস্তি আমেরিকার আছে, এটা আমরা সবাই জানি। এটা অনেকখানি পরিমাণে ইন্ডিয়ারও আছে, এবং ইন্ডিয়া এবং আমেরিকার এক ধরনের এই ব্যাপারে সমঝোতাও আছে। আমি মানে মোরালেস ডেফিনিট বলতে পারি, যদি এরকম করে বলা উচিত, আমি তার ভেতরে স্টোরি জানি না, কিন্তু আমার মনে হয় যে এই আলোচনাটাই প্রাধান্য পেয়েছে যখন পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের দূত একসাথে কথা বলেছেন। এটা কালকে পত্রপত্রিকায় পড়লে এমনিতে ধরেন হেডলাইন্স পড়ে তো আর জানা যায় না, ভেতরে স্টোরিটা পড়তে হয়, বিটুইন দ্য লাইন্স পড়তে হয়। সেটা পড়লে কালকে অনেকখানি পরিষ্কার হয়ে যাবে বলে আমার ধারণা আছে। তারপরে আমি বলি যে মানে কমনলি ধরেন কয়েকটা জিনিস আমি দেখি, চীনের প্রেসিডেন্ট যখন একটা প্রস্তাব দেয় বাংলাদেশকে, তখন কিন্তু বাংলাদেশের খুশি হয়ে সেটাতে রেসপন্ড করা উচিত। কিন্তু ইকোনমিক করিডোরের ব্যাপারে বাংলাদেশ রেসপন্ড করেনি। রেসপন্ড করেছে কীরকম, সেটা ঠিক পজিটিভরা বলেছে যে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, আমরা এটা ব্যাপারে পজিটিভ ভাবছি, এরকম কোনো কথাবার্তা বলেনি। এই থেকে আমি মনে করছি যে বাংলাদেশও এই ব্যাপারে খুব হিসাব করে পা রাখতে যাচ্ছে। এই জন্যই ব্যাপারটা ক্রিটিক্যাল। আমি মানে আমার বোঝার এত বড় দুর্বলতা আছে বলে আমার মনে হয় না। আমি মনে করি এই ব্যাপারটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। শামসুল দুদু, এই প্রসঙ্গে একটা বিষয় যেটা মাহমুদুর রহমান বলছিলেন, যে বাংলাদেশকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুতিয়ালি, এবং অ্যাট দ্য সেম টাইম একটা নির্দিষ্ট ইস্যুতে, অর্থাৎ চীনের প্রভাব এখানে কমানোর জন্য ভারতের যে স্বার্থ বাংলাদেশের দিকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ একই, সেক্ষেত্রে কি সামনে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিন্ন স্বার্থের জায়গা থেকে আমাদের এখানে রাজনীতিতে কোনো প্রভাব পড়তে পারে কিনা? অবশ্যই পড়তে পারে। কীরকম? কারণ এই দুই, ভারত এবং আমেরিকার, আমাদের যে নিজেদের স্বার্থ, বিশেষত ব্যবসায়িক স্বার্থ, সেগুলো কিন্তু ঠিক ছোটোখাটো কোনো বিষয় না। ওটা কিন্তু মাথায় রেখেই অনেক সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। সেই কারণে এই ট্যুরে মানে দূত, বিশেষ দূত যিনি এসেছেন, তারা যে আলোচনাই করুক না কেন, সেখানে অভিন্ন না বললেও স্ব দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থেকেই যাবে। যেটা মান্না ভাই উল্লেখ করেছেন যে করিডোরে যে প্রসঙ্গটা, কিন্তু বাংলাদেশ খুব হিসাব করে তাকে এগোতে হচ্ছে। সেই জায়গায় যেমন চীনের স্বার্থ আছে, সেই জায়গায় যেমন বৃহৎ অন্যতম শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রেরও স্বার্থ আছে। এই ভূখণ্ডের এই ভূ রাজনীতিগত বিষয়ে মায়ানমার যেমন যুক্ত, ঠিক তেমনি বাংলাদেশও গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। সেই জন্যে বাংলাদেশ যাই করুক, মানে ভারত, আমেরিকা, মায়ানমার, চীনের সঙ্গে ভারতের বৈরিতা আছে কি নেই সেটা আমি আলোচনা না আগেও বলতে পারি যে ভারত আমাদের একটা বড়, মানে 3 দিকের সীমান্তে তাদের উপস্থিতি। তারা কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই এটা মানে সুরক্ষা করতে চাবে।
বৈরিতা করলে তো সুযোগ কমে যায়। আগে যেমন সরকার, শেখ হাসিনার সরকারের সঙ্গে তাদের মানে ইন্ডিয়ার যে সম্পর্কটা ছিল সেটা খুবই গভীর এবং খুবই কাছাকাছি। তো এখন সেই জায়গায় না থাকলেও ভারতের সঙ্গে মাঝে একেবারে এটা শেখ হাসিনার সরকারের পতনের পর একেবারে স্থগিত ছিল। এখন একটি ভারত বারবারই বলেছে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। এখন নির্বাচিত সরকার, তো স্বাভাবিক কারণে একটা সম্পর্ক উন্নয়নের ব্যাপার থাকবে। সেই সম্পর্ক উন্নয়নে আবার চীন লক্ষ্য করবে যে কতটা তাদের স্বার্থ রাখছে। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন জনাব তারেক শাহমের চীন সফরটাকে ভারত খুব সংক্ষেপে প্রতিক্রিয়া দেখেছে, সংযত প্রতিক্রিয়াই দেখিয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয় প্রতিনিয়তই ভূ রাজনীতির নতুন নতুন মোড় তৈরি হয়। সেই জায়গাগুলো ডিলিংসে যদি কূটনৈতিক বিশ্লেষণ, দৃষ্টিভঙ্গি, সম্পর্ক এগুলো আপডেট না থাকে মানে তাহলে পরে আবার খাদে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এবং সামনে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপক কাজ বলা চলে, অনেক কাজ করতে। একটু সাংবাদিক সৌরভ হাসানকে একটু কমেন্ট নিতে চাই। সেটি হচ্ছে যে আমরা যারা সাংবাদিকতা করি, বিশেষ করে এই ধরনের যে বিশেষ দূত যারা এখানে ভিজিট করতে আসে বা এখানে আসে বাংলাদেশের ক্ষেত্রে, সার্জিও গড় সম্পর্কে সৌরভ হাসান একটা বিষয়ে খুব আলোচিত হয় বিশ্বব্যাপী, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোথা থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চান বা একটা বিষয়ে পৌঁছতে চান তখন আসলে ওনাকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়। সৌরভ হাসান, আপনার কি মনে হয় যে এইরকম কোনো বিষয়ে বাংলাদেশের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে? মানে সাধারণভাবে আমরা যেটা দেখি যারা সাংবাদিকতা করছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে বিশেষ দূত সার্জিও গড় এসেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত পেতে বা ফলাফল পেতে চাইলে সাধারণত ওনাকে পাঠানো হয়। বাংলাদেশের ক্ষেত্রে কি আপনি এইরকম কোনো কিছু দেখছেন কিনা? সম্ভবত সর্বাসন শুনতে পাচ্ছে না, যান্ত্রিক ত্রুটি। আমরা একটু আবার স্টুডিওতে আলোচনায় আসি। শুরুতেই আমরা যেটা বলেছিলাম শামসুজ্জামান দুদু, যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা বিষয় ছিল এই যে নতুন তরুণদের সংগঠন এনসিপি। আমি যদি সরাসরি বলি, এনসিপিকে বা তার নেতাকর্মীরা কর্মসূচি করবে, তাদের মারতে হচ্ছে কেন? এইভাবেও কেউ কেউ বলেন, এটা আমার ঠিক বক্তব্য না। হ্যাঁ, আমার মনে হয় যে এই তরুণদের যে সংগঠনটা এই এনসিপি যা হতে পারত, যে জায়গায় যেতে পারত, তারা নিজেরাই বোধহয় পথ হারিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে। যখন এই উদ্যোগ তারা নিয়েছিল আমি তাদের প্রশংসা করেছিলাম, সমর্থনও দিয়েছিলাম, কিন্তু তারা নিজেরাই তাদের কর্মকাণ্ড, বক্তব্য, চালচলন এই বিতর্কের মধ্যে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলছে। যেমন আমরাও একসময় তরুণ ছিলাম, আমরাও যখন বক্তৃতা করতাম কিছু কিছু শব্দ নিয়ে কেউ কেউ আপত্তি করত, কিন্তু সেটা আবার সঙ্গে সঙ্গে আমরা সংযত হওয়ার চেষ্টা করতাম। এখন আমরা পরিণত বয়সে হয়তো আমরা বুঝে শুনেই কথা বলি, আমাদের অতটা মানে হিসাব নিকাশে যে ছাড়া যেটা তরুণ বয়সে করতাম সেটা তেমন করবো না। ওরা কিন্তু একটি পরিপূর্ণ রাজনৈতিক দলের নেতা। বিশেষ করে পাটোয়ারি সাহেবের কিছু কিছু বক্তব্য, শব্দচয়ন, ভঙ্গিমা, এইগুলো অনেকটা উস্কানিমূলক আমার কাছে মনে হয়েছে। কখনো কখনো এটাও মনে হয়েছে তারা সংবাদে আসতে চাচ্ছে, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যে যেন তাকে ঘিরে প্রতিনিয়ত একটা আলোচনা হয়। যেমন ঢাকাতে ও 8 নম্বর ঢাকা 8-এর যে নির্বাচনের সময় সেখানে অনেক বিতর্ক সঙ্গে সে জড়িয়ে পড়েছিল, আমি পত্রপত্রিকার মাধ্যমে লক্ষ্য করেছি। তো পাটারির বা বিরোধী দলের সঙ্গে সরকারি দল বা অন্য রাজনৈতিক দলের সংঘর্ষ হোক, এটা আমার কাছে মনে হয়েছে মানে গ্রহণযোগ্য না। সরকারি দল, বিরোধী দল যে যেখানে থাক না কেন, বক্তব্যের মানে সমালোচনা হতেই পারে, কথাও হতে পারে, সরকারেরও সমালোচনা হতে পারে, বিরোধী দলেরও হতে পারে, কিন্তু যেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটা তো আমরা ফেলে এসছি। ফ্যাসিবাদের আগের যুগের রাজনীতি, ফ্যাসিবাদ পরবর্তী, তাকে পরাস্ত করলাম,
গণঅভ্যুত্থান সংগঠিত করলাম, তারপরে আমি এই দৃশ্য কেন দেখব? কোন দল করছে কোন দল করছে না, এটা আমার কাছে থেকেও বড় প্রশ্ন হচ্ছে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। আমি বিএনপিকে বাদ দিয়েও বলছি না। সেই জন্য আমার মনে হয় সবাইকে একটু সংযত আচরণের মধ্য দিয়ে রাজনীতিকে, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে, একটা নির্বাচন করে হয়েছে, আর কোনো দায় নাই, এইটা না। কিন্তু অনেক দীর্ঘ রাস্তা আমাদের মানে হাঁটতে হবে। তো সেখানে শুধু সরকারি দলই হাঁটবে এমন তো না, আবার শুধু বিরোধী দলে হাঁটবে এমনও না। সবাইকে মিলেই সামনের দিকে এগোতে হবে। মাহমুদুর রহমান মান্না, আপনি কি বলবেন? সবাই মিলে হাঁটবে, এই সবাই মিলে হাঁটার ব্যবস্থাটা কে করবে? আপনার অনেক অভিজ্ঞতা, মানে আমি কথাটা দেখেন, যদি সবাই মিলে হাঁটবে, যে একসাথে তো হাঁটতে পারছে না, এটা খুবই স্পষ্ট। হ্যাঁ, আমরা জুলাই সনদ একভাবে দেখছি না, আমরা সংস্কার একভাবে করছি না, এবং পরস্পরের সাথে বাকযুদ্ধে এতখানি লিপ্ত হয়েছি যে আপনারা পালাবেন কই, ভারতে তো যেতে পারবেন না, মিয়ানমারও জায়গা পাবেন না, এরকমও পর্যন্ত বলা হয়েছে। তো সম্পর্কটা যেরকম করে আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থানের সময়, সেরকম করে যাচ্ছে না। আর এখনকার কথা যদি বলেন যে ইস্যুতে তুলেছেন কথাটা, আমি ভুল বলেছি, হয়তো আমি অন্যায়ও বলেছি, তো আপনি মারবেন নাকি তার জন্য আমাকে? কোনোভাবেই এটা অ্যাডমিসিবল নয়। মানে এটা আমার কাছে খুবই মানে বিস্ময়কর মনে হয়েছে যে পরপর 2 দিন, এবং ধরেন যে পরবর্তীতে সিলেট যাওয়ার সময় যে ঘটনাটা ঘটলো, সে তো পুলিশ রীতিমতো তাদেরকে বাধা দিল, এবং তারা অভিযোগটা করেছেন যে আমরা পুলিশের কাছে এই ব্যাপারে প্রতিকার চেয়েছি, পুলিশ আমাদেরকে কোনো সহযোগিতা করেনি, বরঞ্চ আমাদের উপর হামলায় অব্যাহত রেখেছে। এবং তারা প্রশ্ন করেছেন এইটা কি একদম উপরের স্তর থেকে, তারা স্বয়ং প্রধানমন্ত্রীর নাম বলেছে, তার ইঙ্গিত ছাড়া এটা হতে পারে? এখন এই জবাবটা তো প্রধানমন্ত্রী না দেন, প্রধানমন্ত্রীর দলের লোকজনের, দায়িত্বশীল লোকের দিতে হবে, মানুষকে তো বোঝাতে হবে। মানুষ কীভাবে দেখবে? ধরেন আমি বিএনপির খুব ভালো চাই, আমি চাই যে বিএনপি সাকসেসফুল হোক, বিএনপি যে কাজ করছে সেগুলো ঠিক হোক, কিন্তু আরও যে 10টা মানুষ আছে তারা কীভাবে চায় সেটা যদি আমি না ভাবি, তাহলে আমি রাজনীতি করি না। আমি নিজের মতো চলতে চাই, আমার নিজস্ব মত আছে, আমি আমারটা অন্য কারোর ব্যাপার কেয়ার করি না, এরকম করে রাজনীতিতে চলা যায় না। রিয়েলিটি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে এই তরুণরা, অথবা ধরেন নবীন যেভাবেই বলেন পলিটিক্সে, এরা মার খেয়ে আহত হয়ে তাদের ছবি দেখা যাচ্ছে টিভিতে, তাদের ছবি দেখা যাচ্ছে পত্রিকায়, এবং মানুষ সেটা দেখে কী মনে করছে, বিএনপি পিটিয়েছে বা পুলিশ ওদেরকে বাধা দিয়েছে, ঢুকতে দেয়নি। তো মানুষের সমর্থন বা সহানুভূতি ওদের দিকে যাবে। আমি 2-3টা ঘটনা দেখেছি, যেমন ধরেন একজন আমাকে এরকম বললেন, না এই ছেলেগুলো খুব বেশি বেয়াদবি করে, বেশি বেশি কথাবার্তা বলে, তাই বললাম তার জন্য কি মারতে হবে? তা কেন মারবে কেন? মানে আপনি যখনই তাকে প্রশ্নটা করছেন, সে হয়তো প্রথম মনে করছে যে এই দল একদম তারুণ্যের অহংকারে বা তারুণের উন্মাদনায়, আবেগে তারা ঠিক কোড মেরে কাজ করতে পারছে না, কোড মেরে কথাবার্তা বলতে পারছে না, কিন্তু তাই বলে তাদেরকে বাড়তে হবে এটা কেউই একই করতে পারবে না। এবং আমি বলি শুরুটা কিন্তু এরকম করেই হয়, যে কি কথা বলেছেন যাতে এত আপনার রাগ হলো, সেটা তো বলেনি পত্রিকায়, কোনো পত্রিকার রিপোর্টও করে নেই। তারা প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলেছে, যাতে খোদ প্রধানমন্ত্রী যে খুব রেগে গেছে তা তো কোনো এক্সপ্রেশন কোথাও নেই। উনি কোনো কথা বলেননি যে না ওরা এরকম করবে কেন বা কিছু, উনি তার মানে স্বাভাবিক যেরকম কাজকর্মগুলো করছেন তাই করে যাচ্ছেন। এর মধ্যে যদি এমন হয় যে কোনো একটা জেলার কিছু খুবই বেশি মাথা গরম সাংবাদিকরা কিছু একটা কথাবার্তায় অপছন্দ করে হামলা করেছে, তাহলে সেটা থামাতে হবে। কিন্তু পরের দিন সিলেটে এবার পরের দিন পুলিশ ওই আচরণটা করবে, সেই আচরণটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হয় না। এবং আজকেও ওই যে সিলেটের গোলাপগঞ্জে যাওয়ার পথে গাড়ি বহরে হামলা করা হলো। হ্যাঁ, এটার কথা আমি বলছি। আচ্ছা। যে এইটা যে করা হলো, তখন পুলিশের ভূমিকাটা কি? পুলিশ তো বাধা দেবে, পুলিশ আটকাবে বা সেভ করবে। গোপালগঞ্জে তারা সেভ করেছে না, যখন আওয়ামী লীগ ওনারা তাদের উপরে হামলা করতে এসেছিল তখন তো সেভ করেছে তাদেরকে। বা এমনিতেই ধরেন আমরা এরকম দেখি যে দুটো দলের মধ্যে যখন এরকম পরিস্থিতি হয় তখন পুলিশ মাঝখানে দাঁড়ায়, যে কোনো পক্ষই যেন এগোতে না পারে, বাড়াবাড়ি করতে না পারে। এইখানে কিন্তু পুলিশের সেই ভূমিকাটা দেখা যায়নি। ফলে আজ আপনি ভালোবাসার কারণে চুপ থাকতে পারেন, কালও চুপ থাকতে পারেন, কিন্তু পরশু দিন থাকতে পারবেন না। তখন হয়তো বলতে হবে আপনাকে, না কাজটা ভালো হচ্ছে না, থামান এগুলো। এই বলাটা বাড়তে যদি থাকে তাহলে
যে আস্থা এখন পর্যন্ত আছে, যে আমি নিজেও যেমন বিভিন্ন জায়গাতে বলি যে যেটাই হোক না কেন এই সরকার এই 6 মাসের মধ্যে গণতন্ত্রকে যতদূর সম্ভব সম্মান দেখিয়েছে, যতদূর পারে পরমত সহিষ্ণু হয়েছে, যতদূর পারে বিরোধী দলকে স্কোপ দিয়েছে, স্পেস দিয়েছে, এটা মানুষ জায়গায় তো কমে যাবে। তো সেই রকম জায়গায় নিশ্চয়ই সরকার আমাদেরকে নিয়ে যাবে না, আমি তাই মনে করি। এবং আমি মনে করি হতে পারে একটা দুটো জেলাতে এরকম বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু তারপরে নিশ্চয়ই কন্ট্রোল হবে। কিন্তু তারা যেরকম করে বলছেন এই কথাগুলো আমি বলতে পারি, যদি কেউ আমাকে ভুল না বোঝে, মানে ইচ্ছা করে ভুল বোঝা যায়, এমনি জেনুইনলি ভুল বোঝা যায়, সেটা হচ্ছে যে মানুষ যারা এই খবরটা পড়েছে তাদের কারো যুক্তি সরকারের পক্ষে যায়নি। তারা যদি সমালোচনা করে বিরোধী দলের বা এনসিপির, কিন্তু তারপরে সিম্প্যাথিটা তাদের প্রতি গেছে। শামসুজ্জামান দুদু, প্রসঙ্গত বলি, আজকে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অনুষ্ঠানে বলেছেন যে এই 5 মাসে ওনার মূল্যায়ন হচ্ছে কিছুই বদলায়নি। ঘুষখোররা ঘুষ খাচ্ছে, সরকারের অনেক উন্নয়ন প্রকল্প দেখালো যে আগে যেভাবে আটকে যেত সেভাবে আটকে যাচ্ছে, অর্থাৎ ভালো ভালো কাজগুলো তারা করতে পারছেন না। মাহমুদুর রহমান মান্না যেটা বললেন যে রাজনৈতিক সংস্কৃতি যেটা থেকে আমরা আসলে বের হয়ে আসার চেষ্টা করছি, যদি উনি এটা বলেননি, তো আমার প্রশ্নটা হচ্ছে সেটাও তো আমরা দেখতে পাচ্ছি এই সংস্কৃতি, এবং তাই হ্যাঁ, এবং তীরটা কিন্তু সরকারি দলের দিকে যাচ্ছে। তাহলে সরকারি দল আসলে কি করতে পারে এক্ষেত্রে? না, মানে অবস্থা যদি বর্তমান অবস্থা না ধারণ করতে পারে, অর্থাৎ এটা 24-এর আগের পরিস্থিতি না। মানে একান্নতবাদী যেসব পরিস্থিতির মুখোমুখি জাতি একসময় হয়েছিল, তখন তো 18 বছর ধরে সবাই আন্দোলন সংগ্রাম করেছে, যে যা অবস্থান থেকে। গুম হয়েছে, মার খাইছে, মামলা হয়েছে, পালিয়ে থাকছে, জেলে থাকছে। তো রক্তের কোনো কোনো ক্ষেত্রে বন্যা বয়ে গেছে। তারপরেও কিন্তু গণতন্ত্রের প্রত্যাশায় স্বৈরতন্ত্রের অবসানের লক্ষ্যে আন্দোলন করছে। তো সেটি সফল হয়েছে আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তো গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। তো বিরোধী দল আমার বিবেচনায় যাই করুক না কেন, যে ভাষায় কথা বলুক, যত উস্কানির দিক না কেন, সরকার তো বিএনপির। সেই জায়গাটায় তার টলারেন্সটা কতখানি এবং কোন ঘটনার দায়িত্বটা কি, এটা তো মানুষ বলতেই পারে, না বলার তো কিছু নেই। সেই ক্ষেত্রে এই পরিস্থিতিটা যেটা মান্না ভাই বললেন, ঘটনা আজকে একটা হয়েছে, তার মানে এই ঘটনা ঠিক আছে, এটা নিয়ে অত বড় হবে না, কালকেও একটা হতে পারে, পরশুদিন তো এটা কাউন্টেবল হবে, যেটা উনি মান্না ভাই যেটা বললেন। তা আমরা মানে এরকম না যে গায়ের জোরে রাষ্ট্র শাসনের অতীত অভিজ্ঞতা নাই। অতীতকে ধারণ করে যদি সামনের দিকে আমরা তাকাই, তাহলে পরে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন হবে, যেটা মহাসচিব সাহেব নিজে উল্লেখ করেন। 5 মাসে ওই ধরনের উল্লেখ করার মতো কোনো পরিবর্তন তিনি দেখছেন না। যে ঘুষ খেতে সে ঘুষ খাচ্ছে। তিনি বলেননি যে গায়ের জোরে থাকার মানে যে প্রবণতা আগে ছিল, এটা বলেননি। তো কিন্তু আগের যে দৃষ্টান্ত তিনি এনেছেন, খুব বেশি কোনো পরিবর্তন হয়নি। মহাসচিব তো মিথ্যা বলেননি আমার বিবেচনায়। তিনি কোনটা কিভাবে মেন করছেন সেটা আলাদা কথা, কিন্তু আমাদের গণঅভ্যুত্থান পরবর্তীতে তো সবাইকে এক ধরনের পরিবর্তনের মধ্যেই তো যেতে হবে, তাই না? এবং মানুষ বিএনপিকেই দায়িত্ব দিয়েছে ভোটের মধ্যে দিয়ে রাষ্ট্র শাসন করার জন্য। এখন বিএনপি সে রাষ্ট্র শাসনের পদ্ধতি যদি মানুষের পছন্দ না হয়, তো এই সরকারই তো শেষ সরকার না। আরো সরকারের মানে নির্বাচন, সেটা কেয়ারটেকার, সামনের দিনগুলোতে তো মানে আমরা যে জন্য লড়াই করছি সবাই মিলে, সেটা তো সামনের দিকে আবার সরকারকে মানুষের কাছে তো যেতে হবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই মারামারি বা এই সংঘর্ষ, এই রক্তপাত প্রত্যাশিত না। আমরা আমাদের মতো করে যদি চলি, তাহলে পরে ভালো কিছু আমরা পাবো না।